স্যার, সবাইকে একটু মিউট করে দেন স্যার। যে আপনারা পার্সোনালি মিউট করে নেন, আমি যেহেতু স্ক্রিন শেয়ার করে ফেলছি তো কাইন্ডলি একটু মিউট করে নেন। করাই দেয় জন্য একটু মিউট করে নেন প্লিজ। হাফসা, আলামিন দুইজনের মিউট করলে হচ্ছে আর কি। হাফসা এবং আলামিন। এরা দুইজনকে শুনতে পাচ্ছে? হ্যাঁ স্যার, এখনই ঠিক আছে সব। আচ্ছা, লক্ষ্য করুন আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব যে ক্যাপিটাল বাজেটিং এন্ড ইনফ্লেশন, মানে ক্যাপিটাল বাজেটিং আন্ডার ইনফ্লেশন। এখানে বলা হয়েছে যখন আপনি লক্ষ্য করেন, যখন আমরা ক্যাশ ফ্লো গুলোকে প্রেডিক্ট করি, তাহলে প্রত্যেক বছরের ক্যাশ ফ্লো গুলো যখন আমরা এক্সপেক্টেড ভাবে ধরে নিই, তখন কিন্তু আমরা চিন্তা করি না যে টুডে কস্ট অফ ক্যাপিটাল যা, আজ থেকে 2 বছর পরে কস্ট অফ ক্যাপিটাল কি তাই থাকবে? এটা কি হয়? আপনারা লক্ষ্য করে দেখুন, আজ থেকে 5 বছর আগে আপনার লিভিং স্ট্যান্ডার্ডে কি পরিমাণ খরচ হতো আর আজকে কি পরিমাণ খরচ হচ্ছে, বোথ আর সেম অর ডিসিমিলার? অবশ্যই সিমিলার হবে না। তাহলে ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে যখন আমরা অনলি কস্ট অফ ক্যাপিটাল দিয়ে আর ক্যাশ ফ্লোস গুলো থাকলে সেগুলোর ভিত্তিতে আমরা একটা প্রেডিকশন করে নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর, এনপিভি ডিটারমাইন করি। তাহলে এই কনসেপ্টটাকে যখন আমরা গ্রো আপ করে সামনের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে একটা লেগিংস থেকেই যায়, একটা ল্যাগ থেকে যায়। যেমন আমরা অ্যাকচুয়াল যে কনসেপ্টটা সেটাকে ভিউজ করছে না। কেননা কারণ আজকের 1 টাকা আগামী দিনের 1 টাকা এক নয়। টাইম ভ্যালু অফ মানিকে আমরা কনসিডার করে হয়তো এখানে এটাকে করছি, কিন্তু একটু চিন্তা করে দেখেন আমরা ইনফ্লেশনকে কিন্তু অ্যাডজাস্ট করছি না। যেমন আজকে 1 টাকার সাথে আগামী বছরের 1 টাকার অবশ্যই ইনফ্লেশনারি ইফেক্টটা আছে, যে জিনিসটা আমরা কনসিডার করি না। তাহলে আমরা যদি কনসিডার করি তাহলে এটা কিভাবে কনসিডার করব, কিভাবে এখান থেকে আমরা এনপিভি আইআরআর বের করব? দিস ইজ দ্য কোশ্চেন ফর টুডে। এখানে বলা হয়েছে the accuracy of capital budgeting decisions depends on the accuracy of data regarding cash inflows and outflows. For example, failure to incorporate the price level change due to the inflation in capital budgeting situations can result in errors in the predictions of cash flows and thus in incorrect decisions. কারণ আমরা যদি এটাকে ইনফ্লেশনকে কনসিডার না করি, তাহলে আমাদের ডিসিশনটা কি হয়ে যেতে পারে, এরর হয়ে যেতে পারে। কারণ ইনফ্লেশনের ইফেক্টের কারণে আমাদের সিদ্ধান্তটা, মনে করেন আপনার এনপিভি আসছে 100 টাকা, দ্যাট মিন্স you seems that this is the positive NPV, you can accept the project, but after certain period of time when inflationary effect it adjusted the capital budgeting techniques, in this situation you can visualize that your project ultimately not a profitable project. কারণ 100 টাকা মাইনাস হইতে ইনফ্লেশনে অ্যাডজাস্টেড করার কারণে হয়ে যেতে পারে, তো বলা যায় না। কারণ আপনি আজকে ইনফ্লেশনারি ইফেক্টটাকে অ্যাডজাস্ট না করে যে সিনারিওটা হয়েছে আর অ্যাডজাস্ট করলে সিনারিও তো এক হবে না রে বাবা, একটু হলো ডিফারেন্ট হবে। কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? Yes, sir. তারপরে লক্ষ্য করুন ইনফ্লেশনের এফেক্টস ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস, it drives an increase in both revenue and cost, affecting future cash flows of a project. Inflation is also one of the components of interest rate. It is already included in the market cost of capital used as a decision rate. Typically, the non-financial managers or manager has to assume
in dealing with a capital budgeting situation with inflation? First one, reset that. যদি আমরা ইনফ্লেশন সিচুয়েশনটাকে কনসিডার করি, ফার্স্ট ওয়ান বলা হয়েছে রিস্টেট the cash flows in nominal terms and discount them at a nominal cost of capital. Second one holo restate both the cash flows and cost of capital in constant terms and discount the constant cash flows at a constant cost of capital. এটা বলতে কি বোঝানো হয়েছে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টস এর ভিত্তিতে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখুন এই দুইটা শর্তকে আমরা আরো ভাবে ভিজুয়ালাইজ করতে পারবো একটা এক্সাম্পল দেখলে। Delta company manufactures the silicon boards that are used in the preparing the small, medium and large size electronic circuits. The company is considering to reduce its cost by automating some of its manufacturing tasks. This automation requires the installation of a new equipment. The relevant information of the need present value analysis of the investment in new equipment is given below. First of one, the cost of equipment. তারপরে বলা হয়েছে expected annual cost savings to be provided by the new equipment. তার মানে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তারপরের গুলো হচ্ছে যে আমি ইনভেস্টমেন্ট করার ফলে the expected annual cost savings to be provided by the new equipment হচ্ছে 40,000 টাকা। This is the cash inflow. কথা কি বুঝতে পেরেছেন? তারপরে আসছে useful life of the equipment 6 years, salvage value end of the 6 years is 0, cost of capital 23.2%, expected inflation rate in cash flows associated with the new equipment 10%. Expected inflation rate আমরা ধরেছি 10%. What would be the need present value of new equipment if inflation is considered? The inflation is not considered. যদি ইনফ্লেশন কনসিডার করি তাহলে কি হবে, ইনফ্লেশন কনসিডার না করলে কি হবে। নাম্বার 2, should the new equipment be purchased? তাহলে নতুন ইকুইপমেন্টটাকে পারচেজ করা হবে। This is the question regarding adjusted inflation of capital budgeting. আবার লক্ষ্য করে দেখুন আমরা সলিউশনটা এখানে ভিজুয়ালাইজ করছি। Computation of net present value if inflation is not considered. যদি ইনফ্লেশনকে কনসিডার না করা হয় তাহলে কি হবে। লক্ষ্য করে দেখুন আমাদের এখানে কস্ট অফ ক্যাপিটাল যেটা দেওয়া আছে, কস্ট অফ ক্যাপিটাল 23.2% আর এক্সপেক্টেড ইনফ্লেশন রেট ইন ক্যাশ ফ্লোজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউ ইকুইপমেন্ট এটা 10% দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কোডিওটা in this problem we are given the nominal discount rate 23.2%. In order to compute NPV without considering inflation, the first step is to compute the real discount rate. It can be computed by using the following formula. Real discounting rate formula holo nominal discounting rate যেটা দেওয়া থাকবে সেই nominal discounting rate থেকে inflation rate বাদ দিয়ে তাকে ডিভাইড করতে হবে 1 plus inflation rate দিয়ে। তাইলে এখানে nominal discounting rate দেওয়া আছে 23.2%। তাইলে এখান থেকে আমরা রিয়েল ডিসকাউন্টিং রেট বের করতে হবে আর রিয়েল ডিসকাউন্টিং রেট বের করার জন্য ফর্মুলা হলো নমিনাল ডিসকাউন্টিং রেট থেকে মাইনাস ইনফ্লেশন রেট ডিভাইড 1 প্লাস ইনফ্লেশন রেট।
তাহলে আমরা আলটিমেটলি ফান্ডিং আসছে 12%, দ্য রিয়েল ডিসকাউন্টিং এটা হচ্ছে 12%, আর এটাকে আমরা ব্যবহার করব নিম্নোক্ত সলিউশনের ক্ষেত্রে। লক্ষ্য করুন এখানে আমরা একটা টেবুলার ফরম্যাট ব্যবহার করেছি, হ্যাঁ, কিন্তু আপনারা তো মানে জেনারেল ফরম্যাটটা জানেন না। এখান থেকে আমরা কিভাবে ইয়াটা বের করব সেটা আপনারা জানেন কিনা? হ্যাঁ জি স্যার স্যার, জানি। জানি স্যার। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে আমাদের কি বলে দিয়েছে, এক্সপেক্টেড অ্যানুয়াল কস্ট অফ সেভিংস টু বি প্রোভাইডেড নিউ ইকুইপমেন্ট 40,000 টাকা, আর ইউজফুল লাইফ হচ্ছে 6 ইয়ার্স। তাহলে প্রত্যেক বছর আমার ক্যাশ ইনফ্লোটা কি সিমিলার না বাবা? জি স্যার। সিমিলার কিনা? যেহেতু স্যার, সিমিলার annuity এটা কি তাহলে এনুইটি আকারে আসছে না? স্যার। এনুইটি আকারে আসছে। তাহলে এখানে এই কনসেপ্টটাকে বিলংস করে আমরা অ্যানুয়াল ইয়াটা হচ্ছে 1 to 6 আর ইনফ্লোটা হচ্ছে 40,000 টাকা, আর সেটাকে আমরা ওই ফ্যাক্টর টেবিল থেকে নিয়ে আসছি। কিন্তু ফ্যাক্টর টেবিল থেকে না নিয়ে এসে আমরা জেনারেল সিস্টেমে করার ফরম্যাট শিখিয়েছি কিনা? শিখিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার। তাহলে স্যার। এটা থেকে যে প্রেজেন্ট ভ্যালুটা আসবে তার থেকে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দিলে যেটা থাকবে সেটাই কি আমার এনপিভি। am I right? ইয়েস স্যার। ইয়েস স্যার। Do you understand? তাহলে আমরা এখান থেকে এনপিভি পেয়ে গেলাম। তাহলে এনপিভি এখানে আসছে কত? 92,400, এটা নিট প্রেজেন্ট ভ্যালু আসছে, সরি এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। তাহলে এটা যদি এসে থাকে তাহলে আমরা পরবর্তী অংশে একটু যাব। যদি আমরা ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করি, কাকে অ্যাডজাস্ট করি? ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করি, তাহলে কি হচ্ছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আমাদের ইয়ার কয়টা? 6টা না? আপনারা কি শুনতে পাচ্ছেন? ইয়ার কয়টা? হ্যাঁ 6টা স্যার, 6টা। ছয়টা স্যার। 6টা স্যার। আর আমার ইনফ্লো কয়টা? ইনফ্লো 6টা হবে স্যার। 6টা হবে। তাহলে প্রাইস ইনডেক্স নাম্বার যেটাকে বলা হয়েছে প্রাইস ইনডেক্স নাম্বার, আমরা পড়ছি কনজিউমার ইনডেক্স, তারপর প্রাইস ইনডেক্স। এইগুলো কখন আসে? ব্যবহারগুলো কখন? ওই যখন ইনফ্লেশন অ্যাড থাকে স্যার। ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করি। করা হয়। তাহলে যখন ইনফ্লেশন আমরা অ্যাড করব সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে? যখন আমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আসবে, নিচে লক্ষ্য করে দেখুন 2 স্টার দেওয়া আছে, একটা রেড স্টার 1, রেড স্টার 2 পাইছেন? ইয়েস স্যার। লক্ষ্য করে দেখুন এই স্টার দিয়ে বোঝানো হয়েছে যখন আমরা ইনফ্লেশনকে ক্যালকুলেশন করব সেক্ষেত্রে আমরা কিভাবে ইনফ্লেশনটাকে ক্যালকুলেশন করব? 1 প্লাস ইনফ্লেশন পাওয়ার n। লক্ষ্য করুন তাহলে আমরা 1.10, তাহলে এটা কি ফার্স্ট ইয়ার না? আমরা তো 10% কি ধরবো? 10% আমাদের কি ধরতে হবে? ইনফ্লেশনের রেট। তাহলে 1.10, এই 1.10 এর কনসেপ্টটা একটু লক্ষ্য করেন। যদি এই 1.10 হয় তার উপরে পাওয়ার 1 দিলে কত হয় বাবা? এই ক্যালকুলেটর আছে আপনাদের 1.10 হবে সামনে? স্যার। 1.10। তাহলে যদি 1.10 এর উপরে স্কয়ার দেন কি হবে? 1.210। 1 হবে 1.21 মোস্ট প্রবাবলি। আচ্ছা 1.10 পাওয়ার 2 দেন তো কি আসে? 3। 1.331। 331। তাহলে আমরা কি প্রাইস ইনডেক্সটা বুঝতে পেরেছি কিভাবে বের করব? ইয়েস যদি স্যার। আমাদের ইনফ্লেশন রেট 10% না দিয়ে 5%, 5.5% দেওয়া হয় আমরা বের করতে পারবো কিনা? ইনশাআল্লাহ জি স্যার, স্যার পারবো। পারবো স্যার। তারপরে বলা হয়েছে প্রাইস অ্যাডজাস্টেড ক্যাশ ফ্লোস। তাহলে এখন প্রাইস অ্যাডজাস্টেড ক্যাশ ফ্লোস কিভাবে বের করব? ওই ওইটার যে সাথে গুণ অ্যামাউন্ট দিতে অফ হবে ক্যাশ স্যার। ফ্লোস মাল্টিপ্লিকেশন প্রাইস ইনডেক্স নাম্বার। হ্যাঁ স্যার, কথা ওটার কি সাথে বুঝতে গুণ দিলেই পেরেছেন? পাওয়া যাবে। পাওয়া যাবে। তারপর 23.2%, এটা কি ছিল? এটা আসলে আমাদের কস্ট অফ ফ্যাক্টর। ক্যাপিটাল।
এটা ছিল আমার মানে রিয়েল ইন্টারেস্ট রেট একটা ছিল, নমিনাল ইন্টারেস্ট রেট একটা ছিল, এম আই রাইট? হ্যাঁ তাহলে হ্যাঁ Yes, sir. নমিনাল ইন্টারেস্ট রেট যেটা বা কস্ট অফ ক্যাপিটাল যেটা, সেটা কথা বুঝছেন? তাহলে জি, স্যার। সেটার ফলো আপ করে আমরা এখান থেকে কোন এটা কিন্তু ফ্যাক্টর টেবিল থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা ইচ্ছা করে Yes, আমরা sir. কি দিয়ে করতে পারবো? আমরা ওই যে আমরা যেভাবে করছি আগে নরমাল ভাবে ওইভাবে করলেই নরমাল হবে ভাবে স্যার। আমরা করে নিব, কথা কি এভাবে বুঝতে করলেও পেরেছেন? হবে। হ্যাঁ, এইভাবে করার পরে আমাদের কি আসলো? প্রেজেন্ট ভ্যালু চলে আসলো, সবগুলো 1 to 6 এর প্রেজেন্ট ভ্যালু আসলো কিনা? Yes, sir. এটা থেকে আমরা কি বাদ দিব? Initial investment. ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দেওয়ার পরে কি আসছে? নিট প্রেজেন্ট ভ্যালু present কত value. দাঁড়াইছে? 92,92,000. না, কত দাঁড়িয়েছে? 477। 477. Yes, sir. ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করুন, তাহলে এখন আমরা কি বলতে পারি? এই দুইটার মধ্যে ডেভিয়েশন আছে কি? Value computed with and without inflation should be the same or not? স্যার ডেভিয়েশন কিন্তু আমরা বলবো এই নিট প্রেজেন্ট ভ্যালুটা যখন আমরা কম্পিউটেড করেছি, জেনারেলি যদি আমরা আজকে মনে করেন আমি ইনফ্লেশন অ্যাডজাস্ট করি নাই, ইনফ্লেশন কি করি নাই? অ্যাডজাস্ট করি নাই, যদি না করি 92,440 টাকা। আমার কত টাকা আর ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে কত আসে? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন, এই যে এখানে আমরা ইনফ্লেশন ইজ নট কনসিডার্ড, যখন ইনফ্লেশনটাকে কনসিডার করি নাই তখন কি আমরা এই কস্ট অফ ক্যাপিটাল দিয়ে কাজ করছি না কস্ট অফ ক্যাপিটালটাকে Real one. Yes, sir. মানে থেকে ইনফ্লেশনটা কি করেছি? ইনফ্লেশনটা বাড়ার কারণে কমে গেছে, কিন্তু যখন আমরা ক্যাপিটালটাকে ইনফ্লেশন রেট দেওয়া থাকলে রিয়েল রেটে কনভার্সন করি, রিয়েল রেটে করার কারণে আমার আলটিমেট কস্ট অফ ক্যাপিটালটা কি হয়ে গেছে? কমে গেছে স্যার। ম্যাথ হতো। আমরা তো আজকে কস্ট অফ ক্যাপিটালটা যে আমাদের যে ইফেক্টটা ইনফ্লেশনের সেই কাজ করেছি, জেনারেলি যদি করি তাহলে কস্ট অফ ক্যাপিটাল থেকে কি আমরা Cost of কস্ট অফ capital ক্যাপিটাল দিয়ে করি স্যার আমরা। আমরা এই কস্ট অফ ক্যাপিটালটাকে মানে রিয়েল ডিসকাউন্টিং রেটটাকে মানে নমিনাল ডিসকাউন্টিং রেটটাকে রিয়েল ডিসকাউন্টিং রেটে কনভার্সন করে করছি, এই কাজটা কিন্তু কখনোই করি না। যদি তাহলে স্যার আমরা একটা কোশ্চেন আছে স্যার, আমার কথাটাকে আমরা রিয়েল ডিসকাউন্টিং রেট করার কারণে ইনফ্লেশনটা কি হয়ে গেছে? অলরেডি আমরা ইনফ্লেশনটাকে এখানে একটা কি করেছি? Adjust করেছি। অ্যাডজাস্ট করে কিন্তু করেছি।
কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে অ্যাডজাস্ট করছি ইনফ্লেশন, কিন্তু কিভাবে অ্যাডজাস্ট করছি? ক্যাশ ফ্লোর সাথে অ্যাডজাস্ট করি নাই, রেটের সাথে অ্যাডজাস্ট করেছি। মানে রেট থেকে আমাদের ইনফ্লেশনের রেটটাকে এখানে ওমিট করেছি। ওমিট করার কারণে যে আমার এনপিভি আসছে, আর ওমিট না করে ডিরেক্টলি যখন আমরা ইনফ্লেশনের ইফেক্ট দেখাইছি তখন যে এনপিভি আসছে দুইটা সেম হওয়ার কথা। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। দুইটা অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল, যেহেতু Same আমরা হওয়ার ওইখানে নমিনালটাকে রিয়েল ইন্টারেস্ট রেটে কনভার্সন করেছি, আর সেকেন্ডে যখন আমরা ক্যাশ ফ্লোতে অ্যাডজাস্টমেন্ট করেছি ইনফ্লেশনটা, তখন যে এনপিভি আসছে এটা দরকার ছিল। কারণ একটা নমিনাল রেট দিয়ে করেছি, একটা রিয়েল রেট দিয়ে করেছি, তাই নাকি? জি স্যার। কিন্তু তারপরে একটা কি হয়েছে, এই যে দেখেন $37 কি আসছে, ভেরিয়েশন আসছে, ডিফারেন্স এই আসছে। দুইটা অ্যাপ্রোচের মধ্যে একটা কি, একটা নমিনাল রেট দিয়ে আর একটা রিয়েল রেট দ্বারা আমরা কি করেছি, এনপিভি বের করেছি। কিন্তু নমিনাল এবং রিয়েল রেট দ্বারা বের করার কারণে যখন আমরা রিয়েল রেট দ্বারা বের করলাম তখন আমরা ইনফ্লেশনটাকে কি করি নাই, আমার ক্যাশ ফ্লোর সাথে অ্যাডজাস্ট করি নাই। আর যখন আমরা নমিনাল রেট দিয়ে করছি তখন আমরা কি করেছি, ইনফ্লেশনটাকে ক্যাশ ফ্লোর সাথে অ্যাডজাস্ট করেছি। কিন্তু করার ফলে আমাদের দুইটা প্রেজেন্ট ভ্যালু কি হওয়া উচিত ছিল, সেম হওয়া উচিত ছিল। কারণ আমরা বলেছি এই ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট না করে যে ভ্যালু আসবে, ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করার ফলে তো সেই ভ্যালুটা আসার কথা ছিল। কারণ হলো একটাই, কারণ আমরা এটাই দেখাবো এখানে যে আমরা যখন জিরো মানে ক্যাপিটাল বাজেটিংটা প্রথম করেছি রিয়েল রেট দিয়ে, সেখানে আমরা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করি নাই ক্যাশ ফ্লোর সাথে, কিন্তু আমরা ওইটাকে সিমিলারিটিস করার জন্য আমরা রিয়েল রেট গঠন করেছি। আর সেকেন্ড অ্যাপ্রোচে এসে আমরা কি করেছি, ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করেছি ডাইরেক্টলি কার সাথে, ক্যাশ ফ্লোর সাথে। এই দুইটার কারণে দুইটার এনপিভি কি আসা দরকার, সেম আসা দরকার ছিল না, কিন্তু জি স্যার। আসে নাই। আসছে কি, না স্যার। তাহলে এখানে লক্ষ্য করে দেখুন, the net present value computed with or without inflation should be the same, দুইটাই সেম আসার কথা উচিত, কিন্তু the difference ছিল of স্যার, সেম 37 আসা উচিত ছিল স্যার। in NPV figure computed under two approach is due to the rounding error. জি বলুন নয়ন, কি বলছিলেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার নমিনাল ডিসকাউন্ট রেটে কি তাহলে জি আপনার নমিনাল ডিসকাউন্ট রেটে কি, হ্যাঁ নমিনাল ডিসকাউন্ট রেটে কি স্যার ইনফ্লেশন অ্যাডজাস্ট থাকে? নমিনাল ডিসকাউন্টিং রেট আর রিয়েল ডিসকাউন্টিং রেট আর নমিনালের কনসেপ্টটা কি বলেন? আপনারা ফর্মুলাটা দেখেন তাহলেই তো বুঝতে পারবেন। দেখেন রিয়েল ডিসকাউন্টিং রেট যখন করছেন তখন আপনি নমিনাল ডিসকাউন্টিং রেট থেকে আপনি কি বাদ দিচ্ছেন, ইনফ্লেশন বাদ দিচ্ছেন, ঠিক আছে? আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ইনফ্লেশন কি করছেন, অ্যাডজাস্ট করছি। আরে বাদ দিচ্ছেন, তাই নয় কি? ডিরেক্ট করছি। জি স্যার। বাদ দেওয়ার পরে কি করছেন, 1 প্লাস ইনফ্লেশনের রেট দিয়ে ভাগ করছেন, তাহলে আমরা কি বের হলো, এটা হলো রিয়েল ডিসকাউন্টিং রেট। বাদ দিচ্ছি স্যার, বাদ দিচ্ছি। রিয়েল ডিসকাউন্টিং রেট মানে কি, নমিনাল ডিসকাউন্টিং রেট আর রিয়েল ডিসকাউন্টিং রেট এই দুইটা মানে কি? স্যার রিয়েলি আমার থাকে না। রিয়েল ডিসকাউন্টিং রেট মানে হলো অ্যাকচুয়াল ইফেক্টটা কি। এখন এই অ্যাকচুয়াল ইফেক্টটা যখন আপনি বের করছেন টোটাল এই 6 বছরের জন্যই কি আপনি রিয়েলি কনসেপ্টটাকে কি করেছেন, গ্রো আপ করেছেন। আর আপনার ইকোনমিটা যদি স্টেবল হয়ে থাকে, প্রত্যেক বছরে একটা সিমিলারিটিস রেটে বাড়ে,
তাহলে যে ইনফ্লেশন রেটটার ইফেক্টটা আসতেছে, এটা আজকে যা আসতেছে আগামী দিন তাই তো আসতেছে নাকি? প্রত্যেকটা বছরই তো কি হচ্ছে, যদি ইনফ্লেশন আমি করি, অ্যাডজাস্ট করি, তাহলে আজকে যেমন অ্যাডজাস্ট করছি, এক বছর পরে করছি, প্রত্যেক বছরই করছি, তাই নয় কি? তো করার কারণে আমার কস্ট এবং বেনিফিট দুইটাই কি ইনফ্লেশনে অ্যাডজাস্ট হচ্ছে কিনা? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যখন আপনি ইনফ্লেশনটাকে প্রত্যেকটা ক্যাশ ফ্লোর সাথে অ্যাডজাস্ট করছেন, তখন কি প্রত্যেকটা সিচুয়েশনেই আপনার ইনফ্লেশনের একটা ইফেক্ট থেকে যাচ্ছে। আর যখন আপনি করছেন না, নমিনাল হ্যাঁ, স্যার। ডিসকাউন্টিং রেট দিয়ে করছেন, তখন তো আপনি শুরুতেই কি করে দিচ্ছেন, তার থেকে ইনফ্লেশনের রেটটাকে মানে বাদ দিয়ে রিয়েল ডিসকাউন্টিং রেটটাকে নিয়ে কাজ করছেন। তাহলে আলটিমেটলি কি হওয়ার কথা, এটা শুরুতেই পাচ্ছেন, আর ওইটা কি প্রত্যেক বছর অ্যাডজাস্ট করে নিয়ে যাচ্ছেন। তাহলে কি আপনার কস্টটা কি হয়ে গেল, কস্ট আর বেনিফিট কি দুইটাই কি একটা পয়েন্ট অফ ভিউতে গিয়ে দুইটা সেম হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ স্যার। কারণ এখানে তো আপনি রিয়েল কনসেপ্ট দিয়ে দিচ্ছেন, আর ওইখানে কি করছেন, অ্যাডজাস্টেড কনসেপ্ট, কিন্তু ওখানে দুইটা সেম হওয়ার কথা। ইনফ্লেশন অ্যাড আছে স্যার। আমার কথাটা বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি তারপর আপনারা বাসায় একবার স্টাডি করেন, স্যার। তারপরে আমি বুঝাচ্ছি। আজকে একটু বাসায় এটা ভালো করে পড়েন, তারপরে নেক্সট ক্লাস আমি এটা নিয়ে যখন আরো আলোচনা করব, সেক্ষেত্রে আরো ক্লিয়ার হবে। ম্যাথ যেটা আছে আপনাদের দুনিয়াতে, এই প্রবলেমটার কারণে আমরা ভালোভাবে সেকেন্ড ম্যাথটা করলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথ করে দেওয়া আছে, আপনারা একটু বাসায় চেষ্টা করবেন, ঠিক আছে? স্যার, স্ক্রিনশটটা কি নিতে পারবো স্যার? আমি আপনাদের পিডিএফ পাঠিয়ে দিব। আচ্ছা স্যার, ঠিক।